জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমরা লাস্ট ক্লাসে একটা প্রবলেম সলভ করছিলাম, এর আগে আমরা থিওরিগুলো পড়ছিলাম, ঠিক আছে? তো আমরা এই অ্যানালাইসিসের ভিত্তি করে আমরা একটা প্রবলেম লাস্ট টাইম ক্লাসে আমরা প্রবলেম সলভ করছিলাম, যেটি কনসেন্ট্রেটেড লোডের জন্য এই প্রবলেমটা আমরা ডিস্ট্রিবিউটেড লোডের জন্য যে থিওরিটা ডিসকাস করছিলাম সেটাকে সামারিটা আমি আরেকবার অ্যানালাইসিস পদ্ধতি দেখাচ্ছি না, রেজাল্টটা বলতেছি। dy by dx slope at any point, dy by dx মানে কেবলের স্লোপ at any point y equals to w naught x square by 2 fh টা হচ্ছে horizontal reaction force on the cable, x টা হচ্ছে কোন certain যে y-x coordinated x point, w naught হচ্ছে distributed load over the rho to the constant, ঠিক আছে? at x এটা জিনিস আর t max at where theta is maximum, ঠিক আছে? t max is যেখানে থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম সেখানে আলটিমেটলি কি t max টা হবে t max equals to fh by আর জেনারেল ইকুয়েশন root over fh by w naught l square, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। এই জিনিসটাই হচ্ছে আমার বেসিক ইকুয়েশন, y এবং x এর রিলেশন, y equals to w naught x square by 2fh। এখান থেকে যে জিনিসটা আমরা করতেছি, একটা প্রবলেম সলভ করি, খুব ইজি একটা প্রবলেম। ডিটারমাইন দ্য টেনশন অফ দ্য কেবল এট পয়েন্ট এবিসি। এবিসি পয়েন্টে একটা কেবল টেনশনটা বের করতে হবে। অ্যাজিউম দ্য গার্ডার ওয়েট 850 পাউন্ড পার ফিট। এই কেবলের যে গার্ডারটা আছে তার ওই ওজনটা হচ্ছে 850 পাউন্ড পার ফিট, ঠিক আছে? তাহলে এখানে আমার জিনটা আছে, এটা হচ্ছে 20 ফিট, এটা হচ্ছে 40 ফিট, টোটাল স্প্যান লেন্থ হচ্ছে 100 ফিট, আর যেই ওয়েটটা সাপোর্টেড আছে সেটা হচ্ছে তোমার ওজন হচ্ছে 850 পাউন্ড পার ফিট। তাহলে প্রথমে আমাদের এখানে এই হরাইজন্টাল ফোর্সটা বের করতে হবে। হরাইজন্টাল ফোর্স বের করতে পারলে দেন আস্তে ধীরে আমরা টেনশনগুলো বের করতে পারি। টেনশন বের করতে গেলে অবশ্যই ফার্স্ট অফ অল আমাদের হরাইজন্টাল ফোর্সটা কি ফোর্স কাজ করে সেটা বের করতে হবে। এবং একটা জিনিস আগেও বলছিলাম, হরাইজন্টাল ফোর্সটা কেবলের প্রতিটা জায়গায় সমান, এ পয়েন্টে যা সি পয়েন্টও তা বি পয়েন্টও তা। ওকে, তাহলে এটা বের করার জন্য কি করতে পারি আমরা? এখানে দেখো দুটা জেনারেল ইকুয়েশনটা হচ্ছে y cos কিছু y cos w naught x square divided by twice fh। আমরা w naught টা যদি বলি 425 divided by 50 divided by 2 4, তো y এর সাথে রিলেশনটা হচ্ছে কি y equals to 420 x square divided by fh। এখন এটা হচ্ছে কত x আর c টা হচ্ছে আমার y। সিটাকে যদি অরিজিন চিন্তা আমরা রেফারেন্স চিন্তা করি আমরা, সেক্ষেত্রে y এর ভ্যালুটা হচ্ছে 20, x এর ভ্যালুটা হচ্ছে এটা ফিগার দেখতেছো c থেকে b ডিসটেন্সটা হচ্ছে x প্রাইম, c থেকে b ডিসটেন্সটা হচ্ছে আমার কি x প্রাইম। তো x প্রাইম এই এই ইকুয়েশনে যদি আমরা বসাই y এর ভ্যালু 20, এটা ডিসটেন্সটা x প্রাইম বসাই 20, এই ইকুয়েশন আমার মাউসটা খেয়াল করো, এই ইকুয়েশনটাতে y ইকুয়ালস টু 20, 20 হচ্ছে এই ডিসটেন্সটা c এর থেকে b এর ভার্টিক্যাল ডিসটেন্স 425, এটা তো কনস্ট্যান্ট ছিল ওই যে fh হরাইজন্টাল ফোর্স x প্রাইম স্কয়ার। তাহলে fh ইকুয়ালস টু 21.25 x প্রাইম স্কয়ার, একটা ইকুয়েশন পেলাম আমরা। এখন আবার b এবং a ফর a পয়েন্টের জন্য, a b পয়েন্টের জন্য এই ভার্টিক্যাল y ডিসটেন্স হচ্ছে কত 40, এই ডিসটেন্সটা হচ্ছে 100 মাইনাস এক্স প্রাইম, টোটালটা তো 100 যদি হয় এটা হচ্ছে 100 মাইনাস এক্স প্রাইম। তাহলে ওই সেম ইকুয়েশনটাতে আমি এই ইকুয়েশন y ইকুয়ালস টু 425 fh x স্কয়ার, এখানে যদি y এর ভ্যালু 40, x এর ভ্যালু 100 মাইনাস x স্কয়ার, এটা যদি বসাই তাহলে আরেকটা ইকুয়েশন পাচ্ছি এখানে। তাহলে এখান থেকে fh ইকুয়ালস টু 21.25 x প্রাইম স্কয়ার, এটা যদি এখানে বসাই দেই আমরা, তাহলে x প্রাইমটা সলভ করলে এই ইকুয়েশন থেকে সলভ করলে আমরা পাচ্ছি x প্রাইম ইকুয়ালস টু 41.42 ফিট। ঠিক আছে, একটু ক্লিয়ার বোঝা গেছে সবার? স্যার ওটা -100 মাইনাস x প্রাইম দেওয়ার কি দরকার ছিল? মাইনাস ব্র্যাকেট দিয়ে কোনটা একটু মাইনাস মাইনাস আমরা সব সময় রেফারেন্সটা কোন দিক দিয়ে চিন্তা, আমরা ইকুয়েশন ডেরিভেশনটা একটু ডেরিভেশনে যাই আমরা,
আমি যখন ডেরিভেশনটা করছিলাম এক্স ডিসটেন্সটা সবসময় যে কোনো এক পাশ, এটাকে যদি আমরা এখানে ফিগারে এক্সপ্লেইন করি, আমার ফিগারটা এখান থেকে যদি রেফারেন্স পয়েন্টটা যদি এখান থেকে হয়, আমার ডেরিভেশনটা করতে আমরা করেছি জাস্ট 1 মিনিট। এটা আমি ডেরিভেশনটা একটু যেখান থেকে আমরা করেছিলাম ওটা খুঁজে বের করি, তাহলে তোমার জন্য ইজি হবে এটা এক্সপ্লেইন করার জন্য। এখানে তুমি চিন্তা করো, আমরা যে এখানে এক্সটা যদি এদিকেই চিন্তা করি, পজিটিভ আমরা চিন্তা করি, এক্সটা আমরা কোন দিকে, এদিকে রেফারেন্স পয়েন্টের এক্সটা এদিকে, স্লোপটা আপওয়ার্ড, মানে অর্থাৎ আমার লেফট সাইডটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে ওয়াই, ঠিক না? যদি আমি এদিকে যাই তাহলে কি হবে, এক্স এর ভ্যালুটা কি হবে, নেগেটিভ। রেফারেন্স পয়েন্ট থেকে বাম পাশে যায় তাহলে কি হবে, ইয়াটা ওয়াইটা অ্যাজ ইউজুয়াল পজিটিভ, বাট এই ইয়াটা এক্স এর ভ্যালুটা কি নেগেটিভ। যেটা আমরা এস পার ডেরিভেশন আমরা আমরা এক্স এর ডিরেকশনটা কোন দিকে, রেফারেন্স পয়েন্ট থেকে টুয়ার্ডস লেফট, আমরা নরমাল এক্স কোঅর্ডিনেটটা সবসময় কি টুয়ার্ডস সাইডটা হচ্ছে পজিটিভ, তাই তো, নরমাল এক্স অ্যাক্সিস যেটা আর কি, আর এখানে আমরা যাচ্ছি কি টুয়ার্ডস লেফট, দ্যাট মিন্স নেগেটিভ দিকে যাচ্ছে, দ্যাটস হোয়াই। আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি, এক্স এর ভ্যালু পাওয়ার পর অবভিয়াসলি এফএইচ টা আমরা পাচ্ছি, হরিজন্টাল ফোর্স অন দা কেবল এত পাউন্ড। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এই ওয়াই ইকুয়েশন থেকে, ডিওয়াই বাই ডিএক্স এর ইকুয়েশনটা কি ছিল, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, মনে আছে কিছু, y is equal to wx square divided by 2fh wx by fh, w নট x by fh, যে কোনো একটা পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু x এর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ওমেগা নট w নট বাই fh ইনটু x। সেই ইকুয়েশন থেকে যদি আমরা এখানে যাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু x এত x। এখন এট পয়েন্ট এ তে x এর ভ্যালুটা কত, পয়েন্ট এ x মাইনাস 58, অর্থাৎ এইটাকে 0 পয়েন্ট যদি ধরি, এখান থেকে x এর ভ্যালুটা কত, নেগেটিভ 58.58, তাহলে সেখানে এই থিটার ভ্যালুটা হচ্ছে কত, 53.79, তাহলে এই ইকুয়েশনটা TA ইকুয়ালস টু কত, T max TA ইকুয়ালস টু FH ডিভাইড বাই cos থিটা, জাস্ট নাও ইকুয়েশনটা ডেরিভেশনটা ইকুয়েশনটা এখানে ভ্যালুটা বসাইলাম 61.7 কি। একই পয়েন্টে আমরা বি পয়েন্টে x এর ভ্যালু 0, বি পয়েন্টে যেহেতু স্লোপের লাস্ট পয়েন্ট x এর ভ্যালু 0, থিটা ইকুয়ালস টু 0, TB ইকুয়ালস টু ওখানে টেনশন হবে কত, জাস্ট ইকুয়েশনটা বসাই দাও 36.5। আর সি পয়েন্টে তোমার ওই যে থিটার ভ্যালুটা বের করো, সি এর থিটার ভ্যালুটা বের করো, x ইকুয়ালস টু 41.42 ডিভাইড বাই dx, এটা তো আলটিমেট tan থিটা, থিটা ইকুয়ালস টু আসছে 44.4, এখানে TC ইকুয়ালস টু FH বাই cos থিটা c, এটা 50.7 কে। অর্থাৎ এখানে যে পয়েন্টে আমরা টেনশন বের করতে চাইবো ওই পয়েন্টে স্লোপটা বের করব, জাস্ট স্লোপটা বের করে ডিএ বাই ডিএক্স ইকুয়ালস টু x এর ভ্যালুটা প্লেস করে দেন ওই থিটাটা ইউজ করে আমরা টিসি যে কোনো পয়েন্টের টেনশনটা আমরা সরাসরি ডিরেক্টলি ইকুয়েশন থেকে FH বাই cos থিটা c, এটা ঠিক আছে। এখন ম্যাক্সিমাম টেনশন কোথায় হবে, অবভিয়াসলি ম্যাক্সিমাম টেনশন কোথায় হবে, থিটা যেখানে বেশি, বেশি অথবা টি এর ভ্যালু যেখানে বেশি, টি এর ভ্যালু যেখানে বেশি, কারণটা FH টা কনস্ট্যান্ট, হরিজন্টাল ফোর্সটা কনস্ট্যান্ট, টিটা সবচেয়ে বেশি কোথায়, কোন আর জায়গায়, একদম বটম পোরশনে যেখানে থিটার ভ্যালুটা 0। না টিটা ভ্যালু 0 তে টি এর ভ্যালু সবচেয়ে সাপোর্টে টোটাল সাপোর্ট বরাবর যে কেবল টেনশন, এটা 61.6, যেখানে থিটার ভ্যালুর স্লোপটা সবচেয়ে বেশি, যেখানে যত বেশি স্টিপ, তুমি নরমালি চিন্তা করো একটা কেবল যত বেশি তুমি ভার্টিক্যাল করবা তত এর উপর টেনশনটা বাড়তে থাকবে, তাই না? একটা কেবল যতই ভার্টিক্যাল করবা এর উপর টেনশনটা ততই কি বাড়তে থাকবে, ফুলটা গ্র্যাভিটি ফোর্সে চলে আসবে পুরোটাই। যতই হরিজন্টাল করবা কি হরিজন্টাল এটা বাড়তে থাকবে, সেখানে যেখানে স্লোপটা হাইয়েস্ট অ্যাঙ্গেলটা বেশি ওখানে তার টেনশনটা বেশি, অর্থাৎ প্রতিটা পয়েন্টের টেনশন ইয়াটা আমরা, তাহলে এই ধরনের সহজ। আসলে প্রথমে দুটো ইকুয়েশন ইউজ করে আমরা তার এই বি এর লোকেশনটা বি কে লোকেট করা, বিটা হলে কত দূরে আছে সি থেকে বা সাপোর্ট পয়েন্ট থেকে কত দূরে আছে সেটা লোকেট করা যাবে,
এরপর ওই এক্স এর ভ্যালুগুলো প্লেস করে আমরা বিভিন্ন পয়েন্টের অ্যাঙ্গেল স্লোপটা বের করতে পারবো, স্লোপের অ্যাঙ্গেলটা ইউজ করে আমরা টেনশনের ইকুয়েশন দিয়ে সরাসরি ইয়ে করতে পারবো। পরীক্ষায় কিন্তু একটা জিনিস হয়, ডেরিভেশনটা অনেক সময় আসে, ডেরিভেশনটা অনেক সময় পরীক্ষায় আসে, সো এটাও খেয়াল করবা, প্রবলেমের সাথে সাথে ডেরিভেশনটা একটু দেখবা। ওকে, নেক্সট নরমালি স্যার ইনফ্লেকশন পয়েন্টে স্যার কি বলে টেনশনটা ম্যাক্সিমাম হয় না স্যার? ইনফ্লেকশন পয়েন্ট তো না, এখানে ইনফ্লেকশন পয়েন্ট কোনটা, কোনো বিমে বা কলাম ইনফ্লেকশন পয়েন্ট বলতে স্যার যে পয়েন্ট আসলে কার্ভেচারটা চেঞ্জ হইতেছে স্যার, যেখানে কার্ভেচার, এখানে কার্ভেচার চেঞ্জ কোথায় হচ্ছে? স্যার ওই যে স্যার একদম বি পয়েন্টে সম্ভবত স্যার। পয়েন্টে কার্ভেচার চেঞ্জ হচ্ছে, একই ধরনের স্লোপ না, এখানে কার্ভেচার কোথায় চেঞ্জ হচ্ছে? কোথাও কার্ভেচার চেঞ্জ হচ্ছে না এখানে। স্লোপ, কেবল স্লোপটা সবসময় এভাবে না, যদি কোন কেবল এভাবে হয়ে এভাবে ঘুরে আসতো, দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ কার্ভেচার, দ্যাট ইজ দ্য চেঞ্জ অফ কার্ভেচার। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। আমার স্লোপটা সবসময় এভাবে আছে, কোন কার্ভেচার চেঞ্জ হচ্ছে কি এরকম গিয়ে আবার এরকম হলে, তাহলে এই পয়েন্টে কার্ভেচার চেঞ্জ। ঠিক আছে, এটাই আর কি, না স্যার এই বটম পোরশনও স্যার কার্ভেচারটা চেঞ্জ হচ্ছে না স্যার? এই যে উপরে যে ছবিটা আঁকলেন এখানে, হ্যাঁ একবার তো স্যার উপর থেকে নিচে নামতেছিল, তারপর আবার নিচ থেকে উপরে যাচ্ছে, তো স্যার এই না, মানে না, মাঝখানে একটা জায়গায় curvature- কার্ভেচারটা চেঞ্জ হচ্ছে না? এই দুইটা কার্ভের স্লোপ তো একই ধরনের, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দুইটা স্লোপ একই ডিরেকশনের না, কার্ভেচার চেঞ্জ মানে কি ডিফারেন্ট, এটা হচ্ছে কি কনকেভ ডাউনওয়ার্ড, তাই তো, এটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড। হ্যাঁ, এইটার মধ্যে এটা এক ধরনের স্লোপ, এটা এক ধরনের স্লোপ, এটা কমপ্লিট একটা কার্ভেচার। এটা রেডিয়াস, এখানে রেডিয়াস কোথায়? এখানে, আর এটা রেডিয়াস হচ্ছে কি এখানে একটা রেডিয়াস, এখানে একটা রেডিয়াস পয়েন্ট, তাই না? এটা চলে গেল, সরি, যেমন এটা, এটার একটা স্লোপ, তাই না, এটার একটা রেডিয়াস আছে, রেডিয়াস অফ কার্ভেচার, এটা একটা কার্ভেচার, কারণ এটা সব জায়গায় রেডিয়াস সমান একই ধরনের, আর এটার একটা রেডিয়াস, এদিকে একটা রেডিয়াস, এদিকে একটা রেডিয়াস, এটাকে আবার চেঞ্জ অফ কার্ভেচার বলতেছে। কার্ভেচার এটা এক ধরনের, এটা আরেক ধরনের, রেডিয়াস যদি চেঞ্জ হয় তাহলে সেটা চেঞ্জ অফ কার্ভেচার আমরা বলতেছি। ঠিক আছে, ওকে। আরেকটা প্রবলেম আসছে, এটার মধ্যে টেনশন নিতে কেবল এক পয়েন্ট এ এন্ড বি, এ এন্ড বি পয়েন্টে, এটা হলে খুব সহজ, আমাদের পারা উচিত, ভেরি সিম্পল একটা প্রবলেম, আগের প্রবলেমটা তুলনায় এটা কিছুই না। এখানে দুই দিকেই ইউনিফর্ম স্লোপ দেখা যাচ্ছে, 500 পাউন্ড পার ফিট, 500 পাউন্ড পার ফিট, 15 এ ও বি। জাস্ট ইকুয়েশনটি ইউজ করলে হরাইজন্টাল ফোর্সটা পাবা, হরাইজন্টাল ফোর্সটা পাইলে অবভিয়াসলি তোমার কি এখানে ইয়াটা পাবো, ওখান থেকে টেনশনটা সরাসরি বের করে ফেলা যায়। এটা ওই নর্মাল নিয়মেও করা যায়, স্লোপ বের করেও তুমি করতে পারো, অথবা এই রুলসটা যেহেতু ইউনিফর্ম সব জায়গায় একটা ভার্টিক্যাল, এই কেবলের টোটাল লোডটা আলটিমেটলি ইকুয়ালি ভাগ হবে। ভার্টিক্যাল যে ফোর্স এ পয়েন্টে দুটো রিঅ্যাকশন, একটা হরাইজন্টাল রিঅ্যাকশন, একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন। হরাইজন্টাল রিঅ্যাকশনটা আমরা ইকুয়েশন থেকে, ওই যে এফ এর ইকুয়েশন থেকে W/2H ওখান থেকে আমরা বের করে ফেলতে পারি। এটা আলটিমেটলি y ইকুয়ালস টু এক্স এর ভ্যালুটা হচ্ছে এল বসানো হয়েছে, এক্স এর ভ্যালুটা এল বসানো হয়েছে আর কি, 0 থেকে ইয়া পর্যন্ত যেহেতু ইউনিফর্ম, ওখানে আর কি ওই ইকুয়েশনটাতে বসানো হয়েছে, আর কিছুই না। আর টোটাল যদি ইউনিফর্ম, টোটাল লোডের অর্ধেক এ পয়েন্টে যাবে, বাকি অর্ধেক বি পয়েন্টে যাবে। ওখান থেকেই যেহেতু এ পয়েন্টে দুটো রিঅ্যাকশন, হরাইজন্টাল ভার্টিক্যাল দুটাকে ইয়া হাইপোটেনাস রুল করলে, রুট ওভার স্কয়ার করলে, স্কয়ার রুট ওভার করলে আমার টোটাল টেনশনটা আমি পেয়ে যাব। এটা খুব ইজি একটা প্রবলেম। এটা থেকে একটু ভেরিয়েশন আছে প্রবলেমটাতে। কেবল স্টেট ব্রিজগুলো দেখছো না? হ্যালো, বিভিন্ন জায়গায় দেখছো না কেবল স্টেট ব্রিজগুলো, এই ধরনের কেবল সাপোর্ট সাসপেনশন ব্রিজ? জি স্যার। এর নিচে ট্রাস বা এই ধরনের এলিমেন্টগুলো দেওয়া হয় যাতে করে কি লোডটা ইউনিফর্মলি রিজিড বডি দেওয়া হয়, লোডটা যাতে ইউনিফর্মলি ট্রান্সফার হয়। হ্যাঁ, এখানে যে জিনিসটা হয়, তুমি যদি মনে করো
যদিও লোডটা ইসেন্ট্রিক দেখানো হচ্ছে এখানে, কিন্তু ট্রাস্টটাকে আমরা রিজিড কনসিডার করব। মূল ট্রাস্ট রিজিড কনসিডার করার কারণে এই লোডটা সে যখন ক্যাবলে ট্রান্সফার করবে তখন সে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে ট্রান্সফার করবে। এখানে ট্রাস্টটা দেওয়ার ওই কারণটাই হচ্ছে এটা, ট্রাস্টটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে লোডটাকে সে কি, যদি ট্রাস্টটা না দিয়ে অন্য ফ্লেক্সিবল কোনো মেম্বার দেওয়া হতো তাহলে যেখানে লোড ওখানে টেনশন বেশি হতো, অন্যান্য জায়গায় অর্থাৎ ইউনিফর্ম একটা ডিফরমেশন আসতো না। এখানে ট্রান্সফার দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে লোডটাকে ইউনিফর্মলি ট্রান্সফার করা। তাহলে সেখানে প্রথমেই আমাদের এখানে এই যে কোনো টেকনিক অ্যাপ্লাই করে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা বের করে নিতে হবে। এখানে ডিস্টেন্সে দেওয়া আছে সাসপেনশন ব্রিজ 5 to 6 constructed using two stiffening trusses that are pin connected at their end C point a pin connected and supported by a pin at A and rocker at B. B point a rocker joint, A joint a pin joint. অর্থাৎ A point এ horizontal reaction থাকবে, B point এ A point horizontal vertical দুটো রিয়েকশন থাকবে, B point এ রোলার টাইপের সাপোর্ট। হ্যাঁ, the cable is parabolic shape and the bridge is subjected to single 50 kilonewton. ডিসটেন্স গুলো দেওয়া আছে দেখো, চারটা প্যানেল প্রতিটা 3 মিটার করে 12 মিটার, এখানেও সেম চারটা প্যানেল প্রতিটা 3 মিটার করে, টোটাল 12 মিটার। এর কি বলা হচ্ছে টু প্যারাবোলিক কর্ড, এটার মধ্যে ম্যাক্সিমাম টেনশন ইন দ্য কেবল, এটা কেবলের ম্যাক্সিমাম টেনশনটা বের করতে বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে দেখো এই কেবলটার টোটাল বডিটা একটা ফ্রিওয়ে ডায়াগ্রাম ড্র করা হয়েছে। টপ পয়েন্টে এখানে হরিজন্টাল ফোর্সটা সবসময় সমান হবে, হরিজন্টাল ফোর্সটা এখানে হয় এফএইচ, যেটা এটা হচ্ছে এই পয়েন্টের ভার্টিক্যাল রিঅ্যাকশন, এই পয়েন্টের ভার্টিক্যাল রিঅ্যাকশন আই এবং এই দুটো পয়েন্ট। এখানে এফ পয়েন্টে যেহেতু রোলার জয়েন্ট বলছে দুটো রিঅ্যাকশন থাকবে এক্স এ ওয়াই, বি পয়েন্টে দুটো জয়েন্ট থাকবে বি ওয়াই, সরি একটা, যেহেতু রোলার সাপোর্ট শুরুতে বলে দিয়েছে এখানে একটা লোড। এখন বি পয়েন্টের শুরুতে বি পয়েন্টে যদি মোমেন্ট নেই আমরা, কোন কোন ফোর্সটা মোমেন্ট দিবে, কোন ফোর্সটা মোমেন্ট দিবে, এফএইচ একটা কাউন্টার দিবে, একটা কাউন্টার করবে, আই ওয়াইটা মোমেন্ট দিবে, এ ওয়াইটা মোমেন্ট দিবে এবং 50 কিলোনিউটন মোমেন্ট দিবে। ঠিক আছে, আই ওয়াই এবং এ ওয়াই, অন্য কোনো ফোর্স মোমেন্ট দিবে না, 50 কিলোনিউটন, অর্থাৎ আই ওয়াই ইন্টু 24 এ ওয়াই ইন্টু 24 minus 50 into and the distance 9 equals to 0. That means IY plus AY equals to 18.75. এটা একটা ফার্স্ট ইকুয়েশন গেল। তারপর যেহেতু একটা সি বলা হয়েছে কি, এই জয়েন্টটা কি, এই নোটটা সি নোটটা কি হিঞ্জ নোট, হিঞ্জ নোটে আমরা স্ট্রাকচারটাকে সেপারেট করে ফেলতে পারি এবং কেবলের প্রতিটা পয়েন্টে একটা হিঞ্জ পয়েন্ট, সো কেবলটাকে যে কোনো জায়গায় তুমি সেপারেট করতে পারবা। সেই জায়গায় কেবলের ক্ষেত্রে সেপারেট করলে কি পাও, যেখানেই কাটো না কেন তুমি একটা টেনশন ফোর্স পাবা, নাথিং এলস। একটা রিঅ্যাকশন পাবে, সেটা হচ্ছে কি একটা টেনশন ফোর্স, এবং সেটা অবশ্যই টেনশন হরিজন্টাল ফোর্সটা হচ্ছে কি, যেহেতু ওই সি পয়েন্টের স্লোপটা নট, এখানে কোনো ভার্টিক্যাল কোনো থাকবে না, এবং এই টেনশন ফোর্সের ডিরেকশন হবে অবশ্যই হরিজন্টাল, মানে একদম বটম মোস্ট পয়েন্ট বরাবর এটা। ঠিক আছে, তাহলে ওই পয়েন্ট বরাবর একটা হরিজন্টাল রিঅ্যাকশন এফএইচ, এখানে এফএইচ, এখানে আইওয়াই, এখানে এওয়াই এক্স সি। তাহলে সি এর রেসপেক্টে যদি মোমেন্ট নেই, ডিফারেন্সটা কি হচ্ছে, এওয়াই এটাও মোমেন্ট দিবে, এটাও মোমেন্ট দিবে, আর এই এফএসটাও মোমেন্ট দিবে, এই এফএসটাও কি মোমেন্ট দেবে। যেহেতু আগে দুটো একই হাইটে ছিল বলে একটা ব্যালেন্স করছে, এখন সেই ব্যালেন্সিংটা হবে না। তাইলে এফএইচ এখানে দেখো এফএইচ ইন্টু 14 মাইনাস এফএইচ ইন্টু 6, আইওয়াই ইন্টু 12, আইওয়াই ইন্টু 12 ইকুয়ালস টু 0, আইওয়াই প্লাস এওয়াই ইকুয়ালস টু 0.66 এইচ এফএইচ। আগে আমরা ইকুয়েশন পাইছিলাম আইওয়াই প্লাস এওয়াই ইকুয়ালস টু 18.75, এটা যদি এখানে বসাই দেই আমরা 18.75টা এফএইচটা আমরা পাচ্ছি। এফএইচ আসসালামু আলাইকুম, হ্যাঁ ঠিক আছে, ওকে সরি। তাহলে এখান থেকে এফএইচটা পাচ্ছি 28.125 কিলোনিউটন। ঠিক আছে, এখন এটাকে যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে আমরা কেবলের উপর ধরলাম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে ডব্লিউ, সো ইকুয়েশনটা এফএইচ ইকুয়ালস টু কি, ওই এফএইচ ইকুয়েশনটা কি বলে, ডব্লিউ নট বাই 2 এফএইচ বাই এল স্কয়ার। এলটা আমরা জানি, এফএইচ আমরা জানি, এইচটা আমরা জানি। এইচ হচ্ছে এই জিনিসটা, এখান থেকে এই হাইটটা
এটা আমাদের দেয়া আছে, এটা আমাদের এই স্লোপ থেকে হাইটটা দেয়া আছে 8 মিটার, এটা দেয়া আছে, ঠিক আছে। এটা যদি আমরা করি তাহলে এটা আসতেছে W নট ইকুয়াল 31.125। Tmax obviously যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড এবং ইকুয়ালি স্পেসড, Tmax এক্ষেত্রে সরাসরি ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি W নট L বাই, অথবা ওর ইয়াটাও বের করে W নট অর্ধেক অর্ধেক লোড ভাগ করে তাও করতে পারো, তোমাদের যে কোনো সুবিধা যেদিকেই ইয়া করো, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। W নট L টু রুট ওভার 1 প্লাস L বাই 2 হোল স্কয়ার, এটাও করতে পারো। অথবা FH টা পেলাম তো, দুইটা পয়েন্টের রিঅ্যাকশন, নিচটা বের যেমন করেন। এই দুটো রিঅ্যাকশন কত হবে, IY এবং HY, IY HY কত হবে, IY এবং HY কত হবে, কে বলতে পারবা, কে হিসাব করে বলতে পারবা, IY কত হবে, HY কত হবে? স্যার WL/2 দিলেই তো হয়। রাইট, W অর্থাৎ 3.125 ইনটু 24 ডিভাইডেড বাই 2 কত হয় তাহলে? 3.125 কত হয়? হ্যাঁ, স্যার 18.75 18.75 কেন 18.75 কেন? টোটাল লেন্থ কত? স্যার লেন্থ 12 ধরছি। লেন্থ কত? লেন্থ 12 কেন? ও আচ্ছা সরি 6 হবে স্যার, আমি স্যার ফিগারটা খেয়াল করি। লেন্থ কত? লেন্থ 24 না? লেন্থ কত? স্যার 24 দিতে হবে, তাহলে স্যার এটা দ্বিগুণ হবে স্যার। W তুমি যদি অর্ধেক যখন করতেছো আলটিমেটলি তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করে 12 ইনটু 3.125 এটা কত আসে? 37.5, 37.5, ঠিক আছে। তাহলে এখন 37, তাহলে হরিজন্টাল ফোর্স জন্য রিঅ্যাকশন জানি, তো টেনশনটা কত হবে, সাপোর্টের টেনশনটা কত হবে? স্যার সাপোর্টের টেনশনটা হবে স্যার FH এর সমান হবে। FH কেন? একটা পয়েন্টে रूट ओवर FH स्क्वायर प्लस V स्क्वायर। হরাইজন্টাল রিঅ্যাকশনটা হবে স্যার আর কি, আমার কি বলে এই অবস্থায় না সাপোর্টে এই রিঅ্যাকশনটা আমরা পাইলাম কত, 12 ইনটু 3 পয়েন্ট কত 1 3.125 মানে কত আসে 37.5। আর এই হরিজন্টাল রিঅ্যাকশনটা কত পাইছি, কত পাইলাম স্যার আমরা? হরাইজন্টাল রিঅ্যাকশনটা হবে FH এর সমান। FH টা কত? FH টা কত স্যার? কত কি দেখাইলাম? FH টা হচ্ছে কত 40 সরি FH equals to 28.125, 28.125, তাহলে এই টেনশনটা কত হবে? রুট ওভার 46.875 আসছে। 125 স্কয়ার প্লাস 37.5 স্কয়ার, তাই না? কত আসে? 46.875। 875, এটাই আলটিমেটলি কি নিউ শেয়ারে ব্যাক করে দেয় কিভাবে? স্ক্রিন দেখা যাচ্ছে না ড্রয়িং দেখা যাচ্ছে? হ্যালো স্যার হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। হোয়াইট বোর্ড তাহলে তো সমস্যা। দেখো 46.8 মানে 46.9 কিলো নিউটন, ঠিক আছে, 46.9 কিলো নিউটন। ওকে, অর্থাৎ তুমি এখানে ডট ফর্মুলাটা দিয়ে ইউজ করছে, তুমি ডিরেক্টলি ইউজ মানে ইন্ডিভিজুয়ালি বের করে সলভ করতে পারো।
তোমার হিবলারের বইয়ে অনেকগুলো ইয়া করা আছে, হিবলার কেবল চ্যাপ্টারে বেশ কিছু প্রবলেম আছে, নিজের একটু দেখে নিবা। হিবলারের বইটা কি তোমাদের কাছে আছে? হ্যালো হ্যালো, স্যার আপনারটা কি 9th এডিশন স্যার? হিবলারের বইটা কত এডিশন দেখতে হবে, এটা এটা ডাউনলোড করে এই হিবলার এই প্রবলেমটা আমরা ওখানে সলভ করছি। হিবলারের এই যে প্রবলেম ছিল এক্সাম্পল 5.3, এটা এখানে অনেকগুলো প্রবলেম আছে বুঝছো, এগুলো তোমরা একটু দেখে নিবা। আমি নেক্সট ক্লাসে, হ্যালো হ্যালো, আমার সিলেবাসটা তো মোটামুটি এটুকুর মধ্যেই ক্লোজড। হ্যাঁ, আমার পার্টটুকু। তোমাদের ওদিকে ইয়া স্যার কি, ওদিকে কি অবস্থা? আদার্স পার্টটার কি অবস্থা? ইনফ্লুয়েন্স লাইন পড়াবেন না? হ্যাঁ হ্যালো, আর্টস পড়াবেন না? পার্টের অবস্থা স্যার খুব খারাপ ওদিকে অবস্থা খুব খারাপ কেন? স্যার। আমাদের ইনফ্লুয়েন্স লাইন ফর ট্রাস্ট পড়াইতেছে আমাদের স্যার, ইনফ্লুয়েন্স লাইন ফর গার্ডার যেটা, সেটা স্যার মানে সময় কম দেখে একদিনেই শেষ হয়ে গেছে। আবার ট্রাস্টটাও স্যার কোনো মতে একদিনে শেষ হয়ে গেছে। তারপর আমাদের স্যার মুভিং লোড বাকি আছে, মানে সিলেবাসটা একটু বড় স্যার। আর মানে ম্যাডাম এক ক্লাসে শেষ করে দিছে, আমাদের আর কি রিকভারির জন্য ক্লাস লাগবে, কজ একটা প্রবলেম করেই শেষ হয়ে গেছে। আমাদের তো স্যার অনেক প্রবলেম আছে, অন্তত 2 দিন ক্লাস নিলে একটা টপিক ভালো মতো শেষ হয়ে। ইয়ার কি অবস্থা? ইনফ্লুয়েন্স মুভিং লোড কি অবস্থা? মুভিং লোড তো আমরা এখনো শুরুই করতে পারিনি। ক্লাস তো বেশি দিন নাই। জি স্যার, অনলি হার্ডলি 15 ডেজ, মানে এই মাসে 10 দিন, এরপরে জানুয়ারির 6 তারিখ মানে আর স্যার রবিউ স্যার আমাদেরকে স্যার ইনফ্লুয়েন্স লাইন ফর বিম যেটা, সেটা একটু পড়াইছিল, তবে ফ্রেমের ম্যাথগুলো স্যার আমরা এত করতে পারি নাই। তো নুসরাত ম্যাডাম এসে আর কি বলে গার্ডারে চলে গেছে, গার্ডার ট্রাস এগুলো। তো স্যার আমাদের একটু ইনফ্লুয়েন্স লাইনের ফার্স্টের দিকে মানে কয়েকটা যদি ইনফ্লুয়েন্স লাইন এখন তো সিলেবাস শেষ করা নিয়ে ঝামেলা, তোমার মুভিং লোড শেষ করতে হবে না? ওইদিকে মুভিং লোডটা কে পড়াবে তাইলে? স্যার টেনে তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু স্যার স্যার আমাদের আসলে তিনটা উইকে problem তিনটা হয়ে ক্লাসের জায়গায় উইকে স্যার দুটো করে ক্লাস হচ্ছে, তো ওই একটা ক্লাস পুরো পড়ে থাকতেছে, ওখানে কোনো ওটা সাবস্টিটিউট ওটা তো আরেকটা, ওটাতে কেউ ক্লাস নিচ্ছে না? না স্যার, এখন পর্যন্ত কেউ নিচ্ছে না। মরছে এটা তো। ওটা কি রবিউল স্যার নিয়ে, রবিউল স্যার নিচ্ছিল না? রবিউল স্যার রবিউল নিত না? স্যার তো স্যার মাঝখানে রবিউল স্যার পরে মাঝখানে তো স্যার সাবস্টিটিউট করে নুসরাত ম্যাডাম আসলো, এখন তো স্যার উনি তো নাই। তাই তো ঝামেলা। আমার পার্টটা আমি শেষ করে, আচ্ছা তোমাদের একটা ক্লাস টেস্ট আমি নিছিলাম না? আমি ওয়াটার এবং সিভিল দুজনের একটা একটা করে ক্লাসেস নিছিলাম, তাই না? জি স্যার, জি স্যার। ভার্সিটিতে নিয়ে আসেন। আমি আরেকটা ক্লাস টেস্ট নিব, সেটা হচ্ছে ক্যাবলের উপরে, ঠিক আছে? এটা আমি ডেটটা তোমাদেরকে জানাবো, কারণ আমি কিভাবে নিব এটা আমি ডিসাইড করতে পারি না, দ্যাটস ওয়াই আমি ডেটটা জানাবো। এটা জানাই, এটা যেভাবে হচ্ছে হয়তো জুমেই তোমাদের কোয়েশ্চেনটা দিব, টাইম দিব, তোমরা এক পেজের মধ্যে সলভ করে ছবি তুলে একটা মেইল অ্যাড্রেস দিব, ওখানে মেইল করবা। স্যার নুসরাত ম্যাডাম অলরেডি একটা সিটি নিয়েছেন, উনি স্যার কুইজের মাধ্যমে নিয়েছিলেন, ওই যে গুগল ফর্মসে, ওভাবে স্যার নিতে পারবেন কিনা? স্ট্রাকচারে আসলে কুইজের মাধ্যমে কি দিব সেটা হচ্ছে কথা বুঝছো না? স্যার বুঝতে পারছি। স্ট্রাকচারে কুইজ কি কোয়েশ্চেন দিব? একটা প্রবলেম দিলে তো ওটাই সলভ করতে তোমার 10 মিনিট লাগবে। এটা তো মানে লিটারেচার না যে 4টা আনসার দিলাম। একটা কোশ্চেন মানে একটা স্ট্রাকচারের একটা কোশ্চেন কি 5 ভাগ করছেন, 5 ভাগ করে মানে 5টা কোশ্চেন দিবেন আর কি গুগল ফর্ম, একটা ফিগারে ছিল। এখন ক্যাবলের এই মনে করি ক্যাবলের এই প্রবলেমটাতে আমি কিভাবে আমি কুইজ টাইপ কোশ্চেন করব সেটাই চিন্তা করতেছি আর কি। আচ্ছা হোয়াটএভার, আমি আমার মতো করেই নিব। ওই যে আমি ডেটটা তোমাদেরকে জানাবো, ওয়াটার এবং সিভিল দুজনেরই একসাথে, যেটা হচ্ছে আমি নির্দিষ্ট টাইম ফ্রেম দিব, একটা কোশ্চেন সেট আপ করবো। ওই কোশ্চেনটা হয়তো 10-15 মিনিট যা হয়, তোমরা ওই 10-15 মিনিটের মধ্যে এই তোমরা মাইক্রোফোন অফ করো। হ্যালো, সবাই মিউট করো প্লিজ। স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার।
গাড়ি চলতেছে রে। আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে ওই যে ওই দিব তোমরা ওই দিন, ওই আমি একটা মেইল অ্যাড্রেস দিব, ওই মেইল অ্যাড্রেসে সবাই মেইল করবা, ওই স্ক্রিনশট তুলে এক পেজের মধ্যে আনসার সলভ করতে হবে, ওইটা একটা ছবি তুলে উপরে রোল নাম্বারটা একটু বড় করে লিখবা। একটা আমি একটা স্যাম্পল স্ক্রিনশট দিয়ে দিব, ওখান থেকে ওইটা ফলো করে ছোট প্রবলেম দিব যাতে করে সবাই 10-15 মিনিট সলভ করে, ওই টাইপের যে যতটুকু সলভ করতে পারো ওটার উপরে মার্কিং। ঠিক আছে, ওটা ঠিক আছে। আমাদের আগের সিটিটার রেজাল্ট স্যার এটা দিলে ভালো হইতো একটু। আগে সিটে খাতা দেয়া কোথায় আছে সেটা খুঁজে বের করতে আমার 3 দিন লাগবে। লকডাউনে তো সবাই 20-20 না পাইলে একবারে না পাইলে সমস্যা নেই, নাম্বার সবাই 20-20 সবারই বেশি সবাই বেশি 20-20 দিব। জি স্যার। আলহামদুলিল্লাহ। না ওটা স্যার, আছে, কেবল খাতা একটা আছে, প্রশ্ন ছিল, আলমারির স্যার। মধ্যে বন্ধ করে রাখ। স্যার, আপনি হ্যাঁ। যে কেবলের প্রবলেমটা করেছিলেন এর মধ্যে একটা দেখাচ্ছিলেন যে ইউডিএল আছে মানে পুরোটুকুর জন্য। হুম। এখন যদি এমন কোনো কেবল আছে কিনা যার অর্ধেক হয়তো ইউডিএল কাজ করতেছে, অন্য জায়গায় কোনো লোড নাই? এরকম তো আসলে জেনারেলি হয় না, কেবল তারপর স্ট্রাকচার তো ওই ধরনের হয় না, কারণ কেবলে তো ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট করাও সম্ভব না, কিছু জায়গায় লোড দেবে কিছু জায়গায় লোড দিবা না। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার আমরা তো স্যার সাপোর্টে টেনশন বের করা শিখলাম, যে কোনো পয়েন্টে টেনশন বের করা শিখলাম, কিন্তু স্যার আমরা স্যার কেবলের লেন্থটা যদি আমাকে জানতে চাই তো স্যার সেটা কিভাবে বের করবো, যে আমার আসলে কতটুকু লেন্থের কেবল লাগবে? কতটুকু লেন্থের ওইটুকু আসলে এটা হচ্ছে তোমার প্যারাবোলিক যে থিওরিটা আছে এটার আরো এক্সটেনশন। আমরা যেটা কনসিডার করছি এখানে প্যারাবোলিক থিওরি, এটা তো আসলে এক্সাক্ট প্যারাবোলিক না, ক্যাটেনারি ফর্ম। প্যারাবোলিক দিয়েও প্যারাবোলিক থিওরি দিয়ে মেকানিক্সে পড়াইছিলাম, মনে আছে কিনা জানি না, যে থিওরিটা একটা কিন্তু ওখানে লেন্থ বের করা যায়, তো জি স্যার, লেংথ বের করার একটা সূত্র ছিল। সূত্র ছিল মনে আছে? সেটা কি ইন্টিগ্রেশন করে বের করতে হয় স্যার সেই ইকুয়েশনটা, ক্যাটেনারির যে ইকুয়েশনটা? ইন্টিগ্রেশন করে বের করতে হবে। প্যারাবোলিক যে কোনো ফর্মেই ক্যাটেনারিতে হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট আসে, প্যারাবোলিকে কিছুটা এরর আসে, সামান্য ডেভিয়েশন হয়। ছোট কেবলের ক্ষেত্রে সমস্যা হয় না, বড় কেবলের ক্ষেত্রে হয়তো এররটা সিগনিফিক্যান্ট, ছোট কেবলের ক্ষেত্রে এররটা অত বেশি সিগনিফিক্যান্ট না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে আমরা তো অ্যানালাইসিস গুলো হয় ওই যে ফর্মুলা গুলো সরাসরি ইউজ করে। তুমি মেকানিক্সের বই দেখ, মেকানিক্সের কেবল থিওরি আছে না, ওখানে তুমি দেখবা ওখানে সরাসরি কেবল থিওরিটা বের করা যায় ফর্মুলাটা ইউজ করে। যেহেতু আমি এটা এই থিওরির একটু এক্সটেনশন একটু এক্সটেন্ড করে ডিসকাস করলে হয়তো জিনিসটা আসতো, বাট আমি ইচ্ছা করে ওদিকে যাইনি, কারণ যেহেতু এটা আগে একবার দেখানো হয়েছিল মেকানিক্সে। আমাদের সিলেবাসে কি এই জিনিসটা আছে নাকি আমরা স্যার এটা স্কিপ না, করব? দরকার না, আমরা লেন্থে আমরা সরাসরি ফোর্স রিলেটেড প্রবলেম গুলো সলভ করবো, ডিফ্লেকশন, ডিফর্মেশন বা কি রিঅ্যাকশন, এই রিলেটেড ইয়াগুলো। ঠিক আছে, ওটা যেহেতু করাই না, ওটা ওদিকে থাকবে না, লেন্থ বের করার জন্য করা হবে না। স্লোপটা আপাতত যতটুকু পড়ে যাতে স্লোপটা বের করতে পারবা, যে কোনো পয়েন্টের টেনশনটা বের করতে পারবা। এটা আমাদের ডিজাইনের জন্য মূলত এই জিনিসটাই দরকার। ঠিক আছে, ডিজাইনের জন্য এই স্যার এখানে স্যার যে ইউডিএলটা স্যার এটা তো স্যার আসলে হরাইজন্টালি কাজ করতেছে, মানে স্যার ওই কি বলে কেবলের যে স্প্যান এই অনুযায়ী না, বাট খুব যখন উইন্ড লোড থাকবে মানে বাতাসের চাপ, তখন তো স্যার যে ইউডিএলটা এটা তো আসলে স্প্যান অনুযায়ী লেন্থ অনুযায়ী ভ্যারি করবে, মানে কাজ করবে, তো স্যার তখন কি করবো স্যার? না, ওইটা আমরা এখন যেটা করতেছি তার যে ডিফর্মেশন বা টেনশন চিন্তা করতেছি টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি ডাউনওয়ার্ড। হ্যাঁ, বাতাসের জন্য যে জিনিসটা, বাতাসের জন্য হচ্ছে ল্যাটারাল ডিফর্মেশন হবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে ভার্টিক্যাল না, ডাউনওয়ার্ড ওয়াই ডিরেকশন না, এটা হচ্ছে এক্স। আমরা যদি ডিরেকশন ওদিকে এক্স চিন্তা করি তাহলে এক্স ডিরেকশন বরাবর হবে আর কি স্যার, এক্স ওয়াই বা জেড ডিরেকশন বরাবর হবে, যেটা বলতে পারি। ঠিক আছে, তো ওটা আসলে এখানে অ্যানালাইসিস আমরা যতটুকু সিলেবাস কভার করছি ওটার মধ্যে পড়ে না ল্যাটারাল ডিফরমেশনটা, ওটাও সলভ করা যাবে না যে তা না। হ্যাঁ, ওই কি পরিমাণ, সেক্ষেত্রে আমাকে উইন্ড প্রেশার, ওই জায়গার উইন্ড ফোর্স, আচ্ছা, ও সেক্ষেত্রে ওই জায়গায় উইন্ড ফোর্সটা ক্যালকুলেট করতে হবে, ওই উইন্ড ফোর্সটা ডিস্ট্রিবিউট লোড হিসেবে প্লেস করে করা যাবে না যে তা না, অবশ্যই যাবে, কিন্তু ওটা আমাদের আপাতত আমরা ওইদিকে আমরা যাচ্ছি না। ঠিক আছে, অত কমপ্লিকেটেড ফর্মে আমরা এখানে যাচ্ছি না, আমরা শুধু গ্র্যাভিটি লোডটা এখানে আমাদের স্কোপের মধ্যে রাখছি। ক্লিয়ার?
জি স্যার, বুঝতে পারছি। এনিথিং এলস? স্যার আমাদের স্পেস ট্রান্সটা না মানে বলছেন একবার একটু দেখাবেন বলছেন। না, আমার তো হচ্ছে হয়তো নেক্সট আমরা তো বেশ কয়েকটা ক্লাস পাবো, এর মধ্যে যখন একদিন হয়তো আরেকটু ডিসকাস করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার। ক্লাস টেস্টটা নিয়ে ফেলি আগে। স্যার আর্টস থেকে তো কিছু আসবে না এখানে। না, আর্টস আমাদের সিলেবাসে নাই, আর্টস আমাদের সিলেবাসে নাই। আর্টস এটা তো লেখার নোটটাতে তো আর্টস স্ট্রাকচারের সাথে কেবলের সাথে চলে আসে আর কি, একই ধরনের। তুমি ইয়ার বইও দেখবা, ওই হিবলারের বইও দেখবা, আর্টস কেবল একসাথেই আছে। স্যার আপনার সিলেবাসটা কি শেষ স্যার? আমার পার্ট আমাদের শুরুতে, আমার তো ক্লাস ছিল একটা, রবিল স্যারের ক্লাস ছিল দুইটা। তো রবিল স্যারের পার্ট ছিল যে ইনফ্লুয়েন্স লাইন পড়াবেন এবং পড়াবেন, মুভিং লোড পড়াবেন। ঠিক আছে, তো আমার শুরুর দিকে তো আমি একটু ক্লাস বেশি নিয়েছিলাম, তাই না স্যার? রবিল স্যার একটু মিস করছে, যেহেতু আমার পার্টটা, যেহেতু ক্লাস বেশি আমার পার্টটা শেষ। এখন রবিল স্যারকে আজকে আমি বলছি যে স্যার মুভিং লোড তো হয়নি, আজকে স্যারের সাথে আমার কথা হয়েছিল, স্যার বলছেন উস্তাদ ম্যাডামকে বলে দিবে যাতে এটা দ্রুত করতে পারে। ঠিক আছে, ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটারে যারা আছো তাদের কি অবস্থা? তাদের ইনফ্লুয়েন্স শেষ হয়েছে? স্যার আমাদের এটা সমস্যা নেই, আমাদের স্যার অনেক ভালো মতোই নিচ্ছেন। এক্সট্রা ক্লাসও স্যার বলেছে শিডিউল অনুযায়ী যদি হয় মোটামুটি স্যার শেষ হয়ে যাবে। মুভিং লোডটা শেষ হয়ে যাবে, তাই তো? সবগুলো শেষ হয়ে যাবে না? জি স্যার। ওনারা তাহলে মুভিং লোড যদি পড়ায়, তাহলে আমি যদি ওর সাথে সিভিলের এদেরকে ট্যাগ করে দিতে পারি, যেহেতু অনলাইনে নিবে, একসাথে নিলে আমার মনে হয় যে তাহলে একটু হেল্প হবে মনে হয়, নাকি? জি স্যার, এটা স্যার আপনি রিফাত স্যারকে বলে দেখতে পারেন। আমি রিফাতকে বলি, তাহলে যদি পারে তোমাদের ওদেরকে ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করা টাইমিংটা, যাতে এরা সব অ্যাটেন্ড করতে পারে, তাহলে সিলেবাসটা শেষ হয় আর কি। নুসরাত ম্যাডামের উপর চাপটা, নুসরাত ম্যাডাম ইনফ্লুয়েন্স লাইনটা আসলে বেশি ইম্পর্টেন্ট। ইট শুড বি স্টাডিড স্লোলি এবং কেয়ারফুলি, কারণ আমার এই এত যা পড়াইলাম এর মধ্যে ইনফ্লুয়েন্স লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা না হলে মুভিং লোড পরে, মুভিং লোডটা হচ্ছে মূলত হচ্ছে এটার ইউজ, আর কিছুই না। ঠিক আছে, এই জিনিসটার ইউজ এবং সামান্য কিছু এডিশনাল জিনিসপত্র আছে, কিন্তু মুভিং আমার ইনফ্লুয়েন্স লাইনটা মেইন, এটা বোঝাটা। এবং ইনফ্লুয়েন্স লাইন অনেকগুলোই আছে, বিম আছে, স্ল্যাব, বিম, ফ্রেম, তারপরে স্ট্রাস, এরপরে তোমার স্যার আমাদের স্যার এক একটা টপিক বলতে গেলে স্যার 40 মিনিটেই শেষ হয়ে যাচ্ছে, মানে স্যার আমাদের মানে ইনফ্লুয়েন্স লাইনটা মানে শেষ হচ্ছে, বাট স্যার আমাদের শিখতে সমস্যা হচ্ছে। ভিতরে অনেকগুলা টপিক থেকে যাচ্ছে আর কি, মানে একটা কোয়েশ্চন তো এক রকমের হয় না, অনেক রকমের হয়, ওরকম হচ্ছে। আরে সমস্যা যে অনলাইন ক্লাসে একটা ইস্যু, আসলে মেকানিক্স ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আসলে অনলাইনে বোঝানো কঠিন, ইটস ভেরি টাফ টাইমিং। এমনি ক্লাসরুমে পড়াইতে কষ্ট হয়ে যায় বুঝাইতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটুকুর মধ্যেই থাকুক। আমরা তাহলে নেক্সট কিবারে নিব? নেক্সট বুধবারে। হ্যাঁ, নেক্সট বুধবারে তো ক্লাস হবে, তো সেদিন আমরা ইনশাআল্লাহ একটা ক্লাস টেস্ট নিব। ওকে, সবাইকে একসাথে 3টা বাজে। স্যার নেক্সট বুধবার তো 16 ডিসেম্বর মেবি। বুধবারে 16 ডিসেম্বর শিওর? জি স্যার। তাহলে স্যার নেক্সট বুধবারে দি স্যার। নেক্সট থাকবে না তো, ইউনিভার্সিটি তো বন্ধ হয়ে যাবে। উইন্টার ভ্যাকেশন দিবে স্যার? উইন্টার ভ্যাকেশন দিবে তো তোমাদের না? বাসায় বসে আছো স্যার আপনি যদি চান আমাদের উইন্টার ভ্যাকেশনের মাঝখানে যদি একটা ডেট আমরা যদি ডিসকাস করে আপনাকে জানাই, তাহলে ওইটা আমাদের জন্য ভালো হয়, কারণ লাস্ট উইক তো আমাদের অনেক সিটি আছে, অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা, বুধবারে হচ্ছে 16 তারিখ, বৃহস্পতিবারে 17, 18, 19, 20 তারিখ, রোববার দিন। আমরা এরপর রোববার দিন নিতে পারি, তাই না? রোববারে মানে বুধবারের পরে রোববার আর কি, 16 ডিসেম্বরের পরে, 20 তারিখ পরে আর কি। ঠিক আছে এটা? জি স্যার, আপাতত এটা থাক। যদি স্যার আমরা ডিসকাস করে তবু আপনাকে ফাইনাল জানাই দিব স্যার। আমাদের সিআর জানাই দিবে আপনাকে স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস।